ইরানে স্থল অভিযানের পথে যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্যে প্রস্তুত রয়েছে কয়েক ইউনিটের ৫,৫০০ মার্কিন সেনা। মরণ ফাঁদে পা দিচ্ছে ওয়াশিংটন, মন্তব্য বিশ্লেষকদের। মার্কিন স্থল অভিযান নিয়ে ইরানের কড়া হুঁশিয়ারি, কঠোর জবাব দিতে প্রস্তুত ইরানি সশস্ত্র বাহিনী, দাবি গালিবাফের। যুদ্ধবন্ধে শর্ত দিলেন তেহরান সরকারের মুখপাত্র। যুক্তরাষ্ট্রকে চরম আঘাত দিতে চায় ইরান, যুদ্ধবিরতি হলে ফের হামলা নিয়ে শঙ্কা। আলোচনার টেবিলে তুলে ধরা হবে নিজস্ব শর্ত, ধারণা বিশ্লেষকদের। হরমুজ প্রণালীর পর এবার খার্ক দ্বীপের দিকে ট্রাম্পের চোখ। দ্বীপের রপ্তানি কেন্দ্রের নিয়ন্ত্রণ চায় যুক্তরাষ্ট্র, জ্বালানি খাতে প্রভাব বিস্তারের পরিকল্পনা। হরমুজ প্রণালীর পর এবার ইরানের কবজায় ওমান উপসাগর। ইরানি ক্ষেপণাস্ত্রের আওতায় উপকূলীয় অঞ্চল, হুঁশিয়ারির মধ্যেই সরানো হয়েছে মার্কিন রণতরীয়। পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরানের কৌশলগত দ্বীপগুলো দখলের লক্ষ্যে এবার স্থল অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র। তবে সম্ভাব্য এই অভিযান নিয়েই শঙ্কা প্রকাশ করেছেন মার্কিন সামরিক কর্মকর্তা ও বিশ্লেষকেরা। এমন অভিযান মার্কিন সেনাদের জন্য মরণ ফাঁদে পরিণত হতে পারে, এমনটাই শঙ্কার কথা জানিয়েছেন তারা। এমন তথ্য দিয়ে রোববার একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই। প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য মার্কিন অভিযানের শুরুতেই ইরানের রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা অচল করতে ইলেকট্রনিক যুদ্ধ পরিচালনা করা হতে পারে। এরপর ব্যাপক বিমান হামলার মাধ্যমে লক্ষ্যবস্তু দুর্বল করার পরিকল্পনা থাকতে পারে যুক্তরাষ্ট্রের। তবে বিশ্লেষকদের মতে এ ধরনের প্রস্তুতিমূলক হামলার পর মার্কিন বাহিনীর মূল চ্যালেঞ্জ শুরু হবে স্থল অভিযানে। প্রথমে মার্কিন বাহিনী খার্ক, আবু মুসা ও কেশম দ্বীপ সহ ইরানের কয়েকটি কৌশলগত স্থানে অভিযান চালাতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। এর মধ্যে খার্ক দ্বীপ বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে ইরানের অধিকাংশ তেল রপ্তানি হয়। তবে কেশম দ্বীপের মতো এলাকায় সুড়ঙ্গ নেটওয়ার্ক, ড্রোন ও ক্ষেপণাস্ত্রের উপস্থিতি মার্কিন বাহিনীর জন্য বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। মার্কিন সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ড্যানিয়েল ডেভিসের ভাষ্য, এখানে একমাত্র বাস্তবসম্মত উপায় হলো আকাশপথে অভিযান। তবে তিনি সতর্ক করে বলেন, হেলিকপ্টারের নামা সেনারা ড্রোন, ক্ষেপণাস্ত্র ও হালকা অস্ত্রের আক্রমণের ঝুঁকিতে থাকবে। বর্তমানে মধ্যপ্রাচ্যের কাছাকাছি অঞ্চলে প্রায় ২৫০০ সেনার, ২টি মেরিন এক্সপেডিশনারি ইউনিট এবং ৮২তম এয়ারবর্ন ডিভিশনের প্রায় ৩০৩৬ সেনা প্রস্তুত রাখা হয়েছে। বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রকে উপসাগরীয় মিত্র দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত বা কুয়েতের ঘাটের উপর নির্ভর করতে হবে। এইসব দেশ সহযোগিতা না করলে এমন অভিযান বাস্তবায়ন কঠিন হয়ে পড়বে। ইরানের সম্ভাব্য প্রতিরোধ কৌশল হিসেবে মোজাইক ডিফেন্স ব্যবস্থার কথা উল্লেখ করা হয়েছে। এতে স্থানীয় কমান্ডাররা স্বাধীনভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারেন, যা গেরিলা কৌশলে আক্রমণ জোরদার করবে। এছাড়া মার্কিন সেনাদের জন্য নিয়মিত রসদ, জ্বালানি ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা কঠিন হবে এবং ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝুঁকি থাকবে। সাবেক মার্কিন কর্মকর্তা কালেভসেভ বলেন, একবার সেনারা অবস্থান নিলে তাদের টিকে রাখাই বড় সমস্যা হয়ে দাঁড়াবে। পরিস্থিতি অনেকটা শুটিং গ্যালারি বা মরণ ফাঁদের মতো হয়ে যেতে পারে। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। ইরান মার্কিন ইসরায়েল যুদ্ধ কোন পথে হাঁটছে তা বলা মুশকিল। সময় যত বাড়ছে ততই যেন বাড়ছে জটিলতা। সংঘাতে লিপ্ত দেশগুলোর মধ্যে যুদ্ধ বন্ধের আলোচনা কোন দিকে মোড় নেয় তা নিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছে নতুন কৌতূহল। চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরান আলোচনার টেবিলে বসতে আগ্রহী হলেও তা সম্পূর্ণ তেহরানের নিজস্ব শর্তে হতে হবে বলে জানিয়েছেন আরব সেন্টার ফর রিসার্চ অ্যান্ড পলিসি স্টাডিজের ইরানি স্টাডিজ ইউনিটের পরিচালক মেহরান কামরাভা। সম্প্রতি আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। বলেন, ইরানের মধ্যে আলোচনার প্রবল ক্ষুধা থাকলেও একই সঙ্গে গভীর শঙ্কা ও দ্বিধাও কাজ করছে। মেহরান কামরাভার মতে, কয়েক মাস পর যুক্তরাষ্ট্র অথবা ইসরায়েল আবারও তাদের উপর হামলা চালাতে পারে বলে মনে করছে তেহরান। এই আশঙ্কা থেকেই ইরান আলোচনার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক অবস্থান নিয়েছে।
যুদ্ধবন্ধে আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো চুক্তিতে যাওয়ার আগে ইরান একটি বিশেষ কৌশলে এগোচ্ছে। কামরাভা জানান, ইরান যুক্তরাষ্ট্র ও তাদের আঞ্চলিক মিত্রদের ওপর এমন গভীর এবং অসহনীয় আঘাত আনতে চায় যা ভবিষ্যতে ইরানে আক্রমণ করার আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে 10 বার ভাবতে বাধ্য করবে। সহজ কথায়, পাল্টা আঘাতের বেদনাকে তারা দর কষাকষির প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়। ইরানের জন্য একটি বড় শক্তির জায়গা হলো সৌদি আরবের সামরিক ঘাঁটিগুলোতে চালানো সফল হামলা। মেহরান কামরাভা বলেন, সৌদি আরবের ঘাঁটিগুলোয় ইরান যে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেছে তা পরবর্তী যে কোনো আলোচনা বা দর কষাকষিতে তেহরানকে সুবিধাজনক অবস্থানে রাখবে। প্রত্যয় দাস, যুগান্ত নিউজ। একদিকে ট্রাম্প বিরোধী আন্দোলনে উত্তাল যুক্তরাষ্ট্র, অন্যদিকে ইরান ইস্যুতে একের পর এক সিদ্ধান্তে বিশ্ব রাজনীতিতে উত্তেজনা ছড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের জ্বালানি তেল ও খার্গো দ্বীপের নিয়ন্ত্রণ নেবার প্রকাশ্য ঘোষণা দিয়েছেন তিনি। সেই সঙ্গে ইরানের খার্গো দ্বীপের রপ্তানি কেন্দ্রের নিয়ন্ত্রণও চায় ওয়াশিংটন। ইরানের তেলের উপর পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠার বিষয়টি এখন ওয়াশিংটনের অন্যতম প্রধান লক্ষ্য বলে দাবি করেন ট্রাম্প। ট্রাম্প ভেনেজুয়েলার প্রসঙ্গ টেনে জানান, কার্কাসে সামরিক অভিযানের মাধ্যমে নিকোলাস মাদুরোকে আটকের পর যেভাবে সেখানকার জ্বালানি খাতে প্রভাব বিস্তার করা হয়েছে, ইরানের ক্ষেত্রেও তেমন পরিকল্পনাই রয়েছে। এই পদক্ষেপকে তিনি নিজের অন্যতম প্রিয় কাজ হিসেবে অভিহিত করেছেন। ইরানের অর্থনীতির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত খার্গো দ্বীপ নিয়ে ট্রাম্পের পরিকল্পনা বেশ সুদূরপ্রসারী। তার মতে, সেখানে মার্কিন বাহিনীর অবস্থান করা এখন সময়ের ব্যাপার মাত্র। দ্বীপটির প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে সংশয় প্রকাশ করে ট্রাম্প দাবি করেন, কোনো বড় বাধা ছাড়াই এটি নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব। ইরানকে চাপে রাখতে ওয়াশিংটনের হাতে অনেকগুলো পথ খোলা রয়েছে বলে জানান ডোনাল্ড ট্রাম্প। সমালোচকদের পাত্তা না দিয়ে জ্বালানি সম্পদের উপর একছত্র আধিপত্য বজায় রাখাই এখন মার্কিন প্রশাসনের প্রধান কৌশল বলে হুঁশিয়ারি দেন ট্রাম্প। ইরান ও লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী একযোগে ইসরায়েলে বড় ধরনের আক্রমণ চালিয়েছে। এই আকস্মিক ও সমন্বিত হামলার ফলে ইসরায়েলের অন্তত 100টি শহরে একযোগে বিমান হামলার সাইরেন বা সতর্ক সংকেত বেজে ওঠে। রোববার আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোর তথ্য মতে, লেবানন সীমান্ত থেকে হিজবুল্লাহ যখন রকেট বর্ষণ শুরু করে, ঠিক সেই মুহূর্তে ইরান থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। দুই দিক থেকে আসা এই দ্বিমুখী হামলার কারণে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং নাগরিক নিরাপত্তা ব্যবস্থায় চরম অস্থিরতা তৈরি হয়। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনো ইসরায়েলি নাগরিকের নিহতর খবর পাওয়া যায়নি। ইসরায়েলের বন্দর নগরী হাইফার উপকূলে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে বেশ কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। উন্নত একটি রকেট ইঞ্জিনের গ্রাউন্ড টেস্ট চালিয়েছে উত্তর কোরিয়া। রোববার রাষ্ট্রীয় গণমাধ্যম KCNA জানিয়েছে, প্রেসিডেন্ট কিম জং উন নিজে উপস্থিত থেকে পরীক্ষা তদারকি করেছেন, যা দেশটির অস্ত্র কর্মসূচির আরেকটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, উত্তর কোরিয়া তাদের সলিড ফুয়েল চালিত রকেট ইঞ্জিন ব্যবহার করে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরিকল্পনা করছে। এই ধরনের ইঞ্জিন দ্রুত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে সহায়তা করে, কারণ এতে উৎক্ষেপণের আগে খুব কম প্রস্তুতির প্রয়োজন হয়। KCNA জানিয়েছে, সবশেষ পরীক্ষাটি ছিল নতুন 5 বছর মেয়াদী পরিকল্পনার সময়কালে জাতীয় প্রতিরক্ষা উন্নয়ন পরিকল্পনার অংশ। তবে পরীক্ষার তারিখ বা স্থান সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। গত বছরের সেপ্টেম্বরের পর এটি প্রথম আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া উচ্চ ক্ষমতা সম্পন্ন সলিড ফুয়েলের ইঞ্জিন পরীক্ষা। সে সময় রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছিল, একটি ইঞ্জিন সর্বোচ্চ 1971 কিলোনিউটন থ্রাস্ট উৎপাদন করেছে। KCN জানিয়েছে, সাম্প্রতিক পরীক্ষায় 2500 কিলোনিউটন পর্যন্ত বেশি থ্রাস্ট অর্জন করা হয়েছে। অপরদিকে অ্যাসোসিয়েটেড প্রেস তাদের এক প্রতিবেদনে লিখেছে, এই পরীক্ষাটি সম্ভবত ইঙ্গিত দিচ্ছে কিম জং উন এমন একটি ক্ষেপণাস্ত্র ভান্ডার গড়ে তুলতে এবং আধুনিকায়ন করতে বদ্ধপরিকর, যা সরাসরি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। কয়েকদিন আগে উত্তর কোরিয়ার পার্লামেন্টে কিম ভাষণ দিয়েছেন। সেখানে তিনি তার দেশকে পারমাণবিক শক্তিধর হিসেবে প্রতিষ্ঠিত করার অঙ্গীকার করেন। পাশাপাশি তিনি মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রকে বিশ্বজুড়ে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ ও আগ্রাসনের জন্য অভিযুক্ত করেন। ক্ষেপণাস্ত্র বা রকেটের ক্ষেত্রে গ্রাউন্ড টেস্ট হলো ইঞ্জিন, জ্বালানি বা অন্যান্য গুরুত্বপূর্ণ অংশগুলোকে উৎক্ষেপণ না করে স্থির অবস্থায় চালিয়ে দেখা। অংশগুলো ঠিকমতো কাজ করছে কিনা তা এই পরীক্ষার মাধ্যমে দেখা হয়। কেনিয়া ইনস্টিটিউট ফর ডিফেন্স অ্যানালাইসিসের লি হো রিং এর মতে, উত্তর কোরিয়া ইতিমধ্যে কম থ্রাস্টের ইঞ্জিন ব্যবহার করেই যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পৌঁছাতে সক্ষম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্রয়োজনীয় প্রযুক্তি আয়ত্ত করেছে। তার মতে, একাধিক ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্র একবার উৎক্ষেপণের মাধ্যমে একাধিক লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে এবং একই সঙ্গে ছড়িয়ে পড়া পূর্ণ প্রবেশযান ব্যবহার করে
প্রতিরক্ষা ব্যবস্থাকে অতিক্রম করতে সক্ষম। আশরাফুল ইসলাম, যুগান্ত নিউজ। শিক্ষা খাতে শৃঙ্খলা ফেরাতে বড় সিদ্ধান্ত নিয়েছে নেপাল সরকার। এর অংশ হিসেবে আগামী ৬০ দিনের মধ্যে স্কুল ও বিশ্ববিদ্যালয় থেকে রাজনৈতিক দল সমর্থিত ছাত্র সংগঠনগুলো ভেঙে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। শনিবার নেপাল নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই পদক্ষেপটি সরকারের ১০০ দফা শাসন সংস্কার কর্মসূচির অংশ, যার লক্ষ্য শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত ৬০ দিনের মধ্যে দলীয় ছাত্র সংগঠনের কাঠামো শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে সরিয়ে ফেলা হবে। এর পরিবর্তে ৯০ দিনের মধ্যে স্টুডেন্ট কাউন্সিল গঠন করা হবে। এতে করে শিক্ষার্থীদের মতামত একটি অন্তর্ভুক্তিমূলক ও অরাজনৈতিক কাঠামোর মাধ্যমে তুলে ধরা সম্ভব হবে। সরকার বলছে, এই সংস্কারের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক পরিবেশ উন্নত হবে এবং রাজনৈতিক প্রভাব কমে শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে ইতিবাচক প্রভাব পড়বে। গত এক মাসে সংযুক্ত আরব আমিরাতে প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ১০০ দিরহামের বেশি হ্রাস পেয়েছে। এর ফলে দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে দুবাই সহ আমিরাত জুড়ে জুয়েলারি দোকানগুলোতে ২৪ ক্যারেটের বিনিয়োগযোগ্য স্বর্ণ ও ২২ ক্যারেটের অলংকারের চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, স্বর্ণের দামে রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গিয়েছিল। কিন্তু সাম্প্রতিক দরপতনের পর বিনিয়োগকারী ও সাধারণ ক্রেতা উভয় পক্ষই বাজারে ফিরতে শুরু করেছে। রোববার আমিরাতের বাজারে প্রতি গ্রাম ২৪ ক্যারেট স্বর্ণ বিক্রি হয়েছে ৫৪১.২৫ দিরহামে। অন্যদিকে গয়নার জন্য জনপ্রতি ২২ ক্যারেটের স্বর্ণের দাম দাঁড়িয়েছে ৫০১.২৫ দিরহাম। বিশ্ববাজারে স্বর্ণের দাম আউন্স প্রতি $৫,৫০০ রেকর্ড শিখর থেকে নেমে বর্তমানে $৪,৪৯৩.৭৯ অবস্থান করছে। মূলত মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং তেলের দাম বৃদ্ধির প্রভাবে এই দরপতন ঘটেছে। আমিরাতের বড় জুয়েলারি প্রতিষ্ঠানগুলোর একটি বাফলের জুয়েলার্স। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক চিরাগ ভোরা বলেন, ২৪ ক্যারেট স্বর্ণের বার এবং কয়েনের চাহিদা হঠাৎ করে বেড়েছে। যারা বিনিয়োগের কথা ভাবছিলেন তারা বর্তমান দামকে বাজারে ঢোকার সেরা সুযোগ মনে করছেন। তিনি আরও জানান, শুধু অভিজ্ঞ বিনিয়োগকারীরা নয়, এবার তরুণ ও নতুন ক্রেতারাও বাজারে ভিড় করছেন। এদিকে দেশের বাজারের প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২,৪১,৪৪৫ টাকা। এছাড়াও ২১ ক্যারেটের প্রতি ভরি ২,৩০,৪২২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১,৯৭,৫৩০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১,৬০,৮৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে। দেশের বাজারে বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রূপা বিক্রি হচ্ছে ৫,৩৬৫ টাকায়। এছাড়াও ২১ ক্যারেটের প্রতি ভরি ৫,১৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪,৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপা ৩,৩২৪ টাকায় বেচাকেনা হচ্ছে। এর আগে ২৮ মার্চ দেশের বাজারে টানা ৮ দফা কমার পর বাড়ানো হয় স্বর্ণের দাম। এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২,১৫৭ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২,৩৭,০১২ টাকা। এই নতুন দর শনিবার সকাল ১০টা থেকেই কার্যকর হয়। আশরাফুল ইসলাম, যুগান্ত নিউজ।